ট্র্যাজেডিতে বাড়ছে প্রাণহানি। শিক্ষার্থী জারিফ সহ আরও 2 জনের মৃত্যু। বার্ন ইনস্টিটিউটের ছাড়পত্র পেয়ে বাসায় ফিরল 2 শিশু। ডাক্তার অনেক সাহস দিলে যাওয়া ভালো হয়ে যাবে আসে, কিন্তু আজকে তো ক্রিটিক্যাল পেশেন্টের সংখ্যা এই মুহূর্তে 4 জন এবং সিভিয়ার পেশেন্টের সংখ্যা 9 জন। আজকে আমরা 2 জন রোগীকে ডিসচার্জের ডিসিশন হয়ে গেছে। দোয়া করি প্রত্যেকটা সন্তানকেই তার বাবা মার কোলে ফিরে দেখ সুস্থ অবস্থায় যত দ্রুত সম্ভব। এখনও ট্রমা কাটেনি শিক্ষার্থীদের। আপাতত বন্ধই থাকছে স্কুল। কাউন্সেলিং এর পর শিক্ষা কার্যক্রম শুরুর পরামর্শ অভিভাবকদের। আমাদের ক্লাসরুমটা পুড়ে গেছে, অনেক কিছু। সবাই এখন মানসিকভাবে অনেক ভেঙে পড়ছে। আমরা যারা ফেস করছি, যে টিচারগুলো দেখছে, তাদের পক্ষে এই ট্রমাগুলা কখনো সম্ভব না। আতঙ্কটা ভাঙলে তারপরে স্কুলটা চালু করলে সবচেয়ে ভালো হয়। বিদেশ থেকে ভাড়া করে লোক এনে দেশ পরিচালনা সম্ভব নয় বলছে বিএনপি। রাজনৈতিক সংস্কৃতি না পাল্টালে সংস্কারেও লাভ নেই, ঐক্য নিয়ে আক্ষেপ জামায়াতের। গণঅভ্যুত্থানের সময় পুলিশ হত্যার দায় এনসিপির ওপর চাপানোর চেষ্টা চলছে, মন্তব্য নাহিদ ইসলামের। ৭২-এর সংবিধান রক্ষার চেষ্টা রুখে দেওয়ার ঘোষণা। নির্বাচনে এআই ব্যবহার নিয়ে দুশ্চিন্তায় সিইসি। অস্ত্রের চেয়েও মারাত্মক আখ্যা। ভোটের আগেই লুট হওয়া সহ সব অবৈধ অস্ত্র উদ্ধারের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং দেশের বিপর্যস্ত ব্যাংক খাত উদ্ধারে প্রয়োজন 18 থেকে $35 বিলিয়ন, জানালেন অর্থ উপদেষ্টা। দীর্ঘমেয়াদী সংস্কার করতে হবে রাজনৈতিক সরকারকে। মাইলস্টোন ট্র্যাজেডির বিভীষিকাময় দুপুর পেরিয়ে গেছে 5 দিন আগে। এখনও থামেনি কান্না, কমেনি আহাজারি। জাতীয় বার্ন ইনস্টিটিউটে শিক্ষার্থী জারিফ ও অফিস সহায়ক মাসুমা মারা গেছেন। বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন প্রায় অর্ধশত। সরকারি তথ্য অনুযায়ী প্রাণহানির সংখ্যা 35, যার মধ্যে এখনও পরিচয় মেলেনি একজনের। বিমান দেখে আকাশে উড়বার স্বপ্ন আর কোনোদিন বাস্তব হবে না মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার শিকার শিক্ষার্থীদের। 5ম দিনে এসে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে চলে গেল 7ম শ্রেণীর ছাত্র জারিফ। 40% পোড়া শরীর নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ছিল 13 বছরের শিশুটি। 22 তারিখ সকাল পর্যন্ত আমার সঙ্গে কথা বলছে। এই দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে মৃত্যুর কাছে হেরে যাওয়া অফিস সহায়ক মাসুমা হয়েছিলেন 90% দগ্ধ। মর্মান্তিক এই দুর্ঘটনার সাক্ষী হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে এখনো চিকিৎসা নিচ্ছেন প্রায় অর্ধশত। এখন ওনার শরীরে পুরোটাই ব্যান্ডেজ করা, শুধু মুখের একটা অংশ যেখানে পরানো ছিল ওই অংশটা শুধু খোলা আছে, আদারওয়াইজ সব অংশ ব্যান্ডেজ করা। আয়া হিসাবে বাচ্চাদের ছুটি হয়েছে, গার্জিয়ানের দিতে যায়া আমার ওয়াইফ বিমান দুর্ঘটনায় আজকে 26 তারিখ 11:15 বাজে উনি দুনিয়াতে চলে গেছে। 2টা সন্তান সামনে ভবিষ্যতে আগানোর জন্য অনেক স্বপ্ন ছিল, স্বপ্নগুলি সব ভাঙিয়া গেছে। আমি জানি না ছেলে সন্তানের মানুষ করতে পারে কিনা। ঘটনার 5 দিন কেটে গেলেও এখনো নিহতদের স্মৃতিচারণায় ভারী হয়ে আছে আকাশ। আর চিকিৎসাধীনদের সুস্থতার প্রার্থনা স্বজনদের, কেননা এখনো আইসিইউর বেডে কাতরাচ্ছেন বেশ কয়েকজন। সেখান থেকেও আদৌ তাদের ফেরানো যাবে কিনা তা নিয়ে সন্দেহান চিকিৎসকরা। নিজেদের জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের ক্রিটিক্যাল পেশেন্টের সংখ্যা এই মুহূর্তে 4 জন এবং সিভিয়ার পেশেন্টের সংখ্যা 9 জন। আজকে আমরা 2 জন রোগীকে ডিসচার্জের ডিসিশন হয়ে গেছে, 2 জনই বাচ্চা। কোনো পেশেন্টের কাছ থেকে কোনো ব্যক্তিগতভাবে সহায়তা নেওয়া হচ্ছে না, সমস্ত কিছুই সরকারিভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি। ভুক্তভোগী আর সচেতন নাগরিক শ্রেণীর প্রশ্ন, কে নেবে মর্মান্তিক এই দুর্ঘটনার দায়? অপরিকল্পিত নগরায়নের বলি কেন হতে হলো এই ছোট্ট সোনামণিদের? ডাক্তার অনেক সাহস দিলে যাওয়া ভালো হয়ে যাবে আসে, কিন্তু আজকে তো বিমান এই লোক বসতি এলাকা দিয়ে চালানো উচিত হয় নাই। মাইলস্টোনের এই ট্র্যাজেডি যেন আর কোনো প্রতিষ্ঠানে না ঘটে। স্বপ্ন দেখতে দেখতে কেউ যেন দুঃস্বপ্নে হারিয়ে না যায়, পুনরাবৃত্তি না ঘটে এমন কিছুর, সেই চাওয়া সবার। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।
সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ 2 শিশু। বিকেলে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পায় আয়ান খান ও রাফসি আক্তার রাফিয়া। বাড়ি ফেরার সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন বাবা মা। যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মৃত্যুপুরীতে পরিণত উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। নিভে গেছে অনেক ক্ষুদে শিক্ষার্থীর জীবন, মারা গেছেন অভিভাবক, শিক্ষক, কর্মচারীও। দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অনেকে। প্রতিদিনই ঝরে যাচ্ছে নতুন নতুন প্রাণ। শোকের মধ্যেই স্বস্তির খবর, সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরল 2 শিশু। মাইলস্টোন স্কুলের 4র্থ শ্রেণীর ছাত্র আয়ান খান। বিমান দুর্ঘটনায় পুড়ে যায় তার হাত ও কান। 6 দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার ছাড়পত্র পেয়ে বাবা মায়ের সঙ্গে বাড়ি ফিরে গেছে। আল্লাহ পাক আমার সন্তানকে যেভাবে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিয়েছে, প্রত্যেকটা সন্তানকে সুস্থ অবস্থায় ফিরিয়ে। এদিন ক্ষুদে শিক্ষার্থী রাফসি আক্তার রাফিকেও ছাড়পত্র দিয়েছে বার্ন ইনস্টিটিউট। চিকিৎসকরা জানান, আগামী 1 সপ্তাহে আরও অন্তত 10 জনকে ছাড়পত্র দেওয়া হতে পারে। কোনো পেশেন্টের কাছ থেকে কোনো ব্যক্তিগতভাবে সহায়তা নেওয়া হচ্ছে না, সমস্ত কিছুই সরকারিভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি। ক্রিটিক্যাল পেশেন্টের সংখ্যা এই মুহূর্তে 4 জন এবং সিভিয়ার পেশেন্টের সংখ্যা 9 জন। অন্তত আগামী সপ্তাহের মধ্যে আমরা আশা করছি আরও 10 জনকে অন্তত আমরা রিলিজ দিতে পারবো ইনশাল্লাহ। চীন, সিঙ্গাপুর ও ভারতের চিকিৎসক দলের সঙ্গে সমন্বয় করে দগ্ধদের চিকিৎসা চলছে বলে জানান বার্ন ইনস্টিটিউটের পরিচালক। কোনো পার্থক্য নাই। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। বিমান বিধ্বস্তের পর মানসিক ধকল কাটিয়ে উঠতে পারেনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। নির্ঘুম রাত কাটছে অনেকের, কেউ বা আটকে উঠছেন বিমানের শব্দে। আপাতত ক্লাস পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের পর শিক্ষা কার্যক্রম শুরুর পরামর্শ অভিভাবকদের। প্রিয় স্কুলের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে এই শিক্ষার্থী। একসময় যে ক্লাসরুমে সারি সারি করে সাজানো ছিল বেঞ্চ, আজ সেই কক্ষই ধ্বংসস্তূপ। সাদা দেয়াল এখন বিবর্ণ, শখের দোলনায় নেই হুড়োহুড়ি। ওই দিন আমি ওই জায়গার দোলনায় খেলতেছিলাম, তারপর আমার একটা বড় ভাই আমার ডাইকা, তারপর হায়দার আলী হোস্টেলে ওই জায়গায় নিয়ে গেছে, তারপরে যে বিমানটা পড়ছে। যে বাচ্চাগুলো নিজের চোখে দেখছে, আমরা যারা ফেস করছি, যে টিচারগুলো দেখছে, তাদের পক্ষে এই ট্রমা ভুলা কখনো সম্ভব না। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের পর নিজের স্কুলের এই অবস্থা দেখে হতভম্ব শিক্ষার্থীরা। আমাদের ক্লাসরুমটা পুড়ে গেছে, অনেক কিছু পুড়ে টুরে গেছে, তারপর চেয়ার টেবিল পুড়ে গেছে। আজকে হয়তো 1 সপ্তাহের মতো হচ্ছে, কিন্তু ওই দিনের জিনিসটা এখনো ভুলতে পারতেছে না। সবাই এখন মানসিকভাবে অনেক ভেঙে পড়ছে। স্কুলের উপর দিয়ে বিমান চলাচল একসময় নিত্য নৈমিত্তিক ব্যাপার হলেও এখন আকাশে শব্দ হলেই তাড়া করে অজানা আতঙ্ক। বিমানের সাউন্ড শুনলে সবাই দেখি কি আকাশে বিমানে কিছু হইতেছে কিনা। প্রতিষ্ঠানটিতে আপাতত শিক্ষা কার্যক্রম বন্ধ। এদিকে শিক্ষার্থীদের মানসিক ধকল কাটাতে কাউন্সেলিং এর পর এই প্রতিষ্ঠান খোলার পরামর্শ অভিভাবকদের। আরো কিছুদিন যদি তারা অনলাইনে ক্লাস করা যায়, বাচ্চাদেরকে যদি একটা আস্তে আস্তে মেন্টাল একটা ডিসঅর্ডার থেকে বের হয়ে আসার সময় দেওয়া হয়, আতঙ্কটা ভাঙলে তারপরে স্কুলটা চালু করলে সবচেয়ে ভালো হয়। প্রতিদিনের মতোই স্কুলের সামনে দেখা যায় উৎসুক মানুষের জটলা, যা থামাতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, বিদেশ থেকে ভাড়া করে লোক এনে দেশ পরিচালনা সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিতের জন্যই নির্বাচন চায় বিএনপি। সামাজিক মাধ্যম ব্যবহার করে মব তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে শত সংস্কার করেও লাভ হবে না। জাতীয় প্রেস ক্লাবে জুলাই বিপ্লব প্রত্যাশা ও প্রাপ্তির শীর্ষক জিয়া পরিষদের আলোচনা সভা, যাতে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কথা বলেন সংস্কার, নির্বাচন সহ নানা প্রসঙ্গে। কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বলেন, কিছু লোক বৈঠক করে সংস্কার করলেই হয় না, এটি একটি প্রক্রিয়ার বিষয়। পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে করতে গিয়ে কয়েকজন ব্যক্তিকে
দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? যায় না। কতগুলো বৈঠক করে আপনার সংস্কারে কত বিষয় নিয়ে এসে জনগণকে দিয়ে দিলেন আর সংস্কার হয়ে গেল, সেভাবে সংস্কার হয় না। সংস্কার হতে হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। সিডাপ মিলনায়তনে আলাদা অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, সমাজকে গ্রাস করে ফেলছে সামাজিক যোগাযোগ মাধ্যম, এর মাধ্যমেই তৈরি হচ্ছে মব। সোশ্যাল মিডিয়া, সেই সোশ্যাল মিডিয়াতে একটা ভয়াবহতা এই সমাজকে গ্রাস করে ফেলছে। এটা আপনারা কতটুকু উপলব্ধি করছেন আমি জানি না। মানে সরকারের উপদেষ্টার মধ্যে এখানে আছেন, ওনারা খুব ভালো করে উপলব্ধি করছেন যে আপনার যে মত তৈরি করার যে ব্যাপারটা, কিভাবে সরকারকে আপনার মাঝে আসবো। আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে শত সংস্কার করেও লাভ হবে না বলে মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশে 100 সংস্কার করে কোনো লাভ হবে না যদি বাংলাদেশের পলিটিক্যাল কালচার চেঞ্জ না হয়। 100 সংস্কার করে কোনো লাভ হবে না। উই মাস্ট চেঞ্জ আওয়ার পলিটিক্যাল কালচার, এবং ডেমোক্রেটিক প্রসেসটা যাতে অব্যাহত থাকে আমরা জাতি হিসাবে সকলে মিলে চেষ্টা করতে হবে। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত সমীর পরিবারের সঙ্গে উত্তরায় সাক্ষাৎ করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মঈন খান। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অত্যাবশ্যকীয় সংস্কার শেষে জনগণকে সত্যিকারের জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আমরা চাই যে এই অন্তর্বর্তীকালীন স্বল্পতম সময়ে সত্যিকারভাবে যারা জনগণের নির্বাচিত প্রতিনিধি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সেটা নির্ধারিত করে তারা এই দেশের পরিচালনার দায়িত্ব জনগণের হাতে ছেড়ে দেবে। এদিকে মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত ফায়াজের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন ও ঐক্যমত্য কমিশনের কার্যক্রমে অগ্রগতি না থাকায় আক্ষেপ প্রকাশ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ স্মরণ সভায় তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করতে পারলে ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকতে হবে। জুলাই শহীদদের প্রতি রাষ্ট্র এবং রাজনৈতিক দলের দায়বদ্ধতা সঠিকভাবে পালন করা হয়নি, তাই শহীদ পরিবারের সদস্যদের চাকরি দিয়ে পুনর্বাসন করা প্রয়োজন বলে জানান জামায়াতের আমির। সরকার ঐক্যমত্য কমিশন গঠন করেছেন, সেখানে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা আলোচনা হচ্ছে, কিন্তু অগ্রাধিকার পড়ে আছে পিছনে, সেটা হচ্ছে না। তারা জুলাই সনদের কথা বলেছেন, এটি তো বাংলাদেশের 18 কোটি মানুষের মুক্তির সনদ। এটা তো শুধু শহীদ পরিবারের জন্য প্রয়োজন নেই, এটা ইন্ডিভিজুয়ালি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের জন্য প্রয়োজন। জল্লাদ সরকারের হাত থেকে যারা মুক্তি এনে আমাদের হাতে তুলে দিল, আমরা ভুলে যাচ্ছি কেন তাদেরকে? ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না। আগামীর প্রজন্ম আমাদের কাছ থেকে কড়ায় গন্ডায় তার হিসাব নেবে। পুলিশ হত্যার দায় এনসিপির ওপর চাপানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। 72-এর সংবিধান রক্ষায় একটি মহল মাঠে নেমেছে অভিযোগ করে চক্রান্ত রুখে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দুপুরে মৌলভীবাজারে জুলাই পদযাত্রায় একথা বলেন নাহিদ। অন্তর্বর্তী সরকারের কিছু কর্মকাণ্ডের সমালোচনা করেন অন্য নেতারা। জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা তুলে ধরে জেলায় জেলায় ছুটছেন কেন্দ্রীয় নেতারা। শনিবার মৌলভীবাজারে জুলাই পদযাত্রায় ঢল নামে মানুষের। জেলা শহরের শহীদ মিনার থেকে কর্মসূচি শুরু হয়ে বেড়ির পাড়ে পথসভার মাধ্যমে শেষ হয়। এ সময় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও সদস্য সচিব আখতার হোসেন। বলেন, এখন থেকে যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের চরিত্র জনগণের কাছে পরিষ্কার থাকতে হবে। ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার লড়াই করছে এনসিপি। উপদেষ্টাদের সবকিছু হয়েছে, বড় বড় মাফিয়াদের সবকিছু হয়েছে, ব্যবসা বাণিজ্য দখল হয়েছে, কিন্তু আমার যারা ছাত্র ভাই বাংলাদেশে তাদের কোনো ব্যবস্থা হয় না। এই বাংলাদেশে যারা রাষ্ট্র পরিচালনা করবে, যারা জনগণের প্রতিনিধিত্ব করবে, তাদের সকলকে জনগণের কাছে পরিষ্কার থাকতে হবে। 72-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠা করতে মাঠে নেমেছে একটি মহল। এই চক্রান্ত রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, পুলিশ হত্যার দায় এনসিপির উপর চাপানোর চেষ্টা চলছে। 1947 সালের আজাদীর লড়াই, 1971-এর স্বাধীনতা সংগ্রাম এবং 24-এর গণ অভ্যুত্থানের স্বীকৃতি দেওয়া থাকবে।
এবং এই সংবিধানে সকল জাতি ধর্ম সকলের সমান অধিকার নিশ্চিত করা হবে। সেই নতুন সংবিধানের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক শক্তি। ৭২-এর সংবিধানকে রক্ষা করার জন্য বিভিন্ন গোষ্ঠী রাজপথে নেমেছে। ৭২-এর সংবিধান ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের আকাঙ্ক্ষাকে নষ্ট করে দিয়ে মুজিববাদী সংবিধান প্রতিষ্ঠা করার চক্রান্ত। এনসিপি সম্প্রীতির রাজনীতি করে, এই আদর্শ পুরো দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে দেওয়ার কথা জানান দলটির নেতারা। এই পুলিশ হত্যার দায় আমাদের অভ্যুত্থানকারী ছাত্র জনতাকে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে। আমিনুল ইসলাম, সময় সংবাদ। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উত্তরণ, নির্বাচন সহ সমসাময়িক বেশ কিছু ইস্যুতে যমুনায় 14টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে একে একে বের হয়ে আসেন বেশ কয়েকজন নেতা। 12 দলীয় জোটের সমন্বয়ক মোস্তফা জামান হায়দার বলেন, জুলাই সনদ ঘোষণার সঙ্গে নির্বাচনের তারিখ জানাবেন প্রধান উপদেষ্টা। এ সময় অন্য দলের নেতারা আরও বলেন, চলমান সংকট মোকাবিলায় নির্বাচন একমাত্র পথ। সন্ধ্যার সময় আরও থাকছে। নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝোড়ো হাওয়া, উত্তাল সাগর, ঢেউয়ের তোড়ে ভাঙছে তীর, বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃষ্টি, নদ নদীর পানি বেড়ে প্লাবিত নিম্নাঞ্চল। আগামী নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন নির্বাচন কমিশন। খুলনায় ইসির প্রস্তুতি ও করণীয় নিয়ে মতবিনিময়ে কথা বলেছেন সিএসি AMM নাসির উদ্দিন। এ সময় নির্বাচনের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। এই ইলেকশনে এই অ্যাবিউজ অফ এআই এটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এখন মডার্ন একটা যুগে এটা একটা মডার্ন থ্রেট আমি বলবো। এটা অস্ত্রের চাইতেও মারাত্মক। দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে কাজ করছি কিভাবে এটা অ্যাড্রেস করা যায়। নির্বাচন ব্যবস্থার উপরে মানুষের যে আস্থা ফিরিয়ে আনা, এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। স্বচ্ছতা যদি এনশিওর করা যায় তো মানুষের কাছে এটা গ্রহণযোগ্য হয়। এটা একটা আমাদের একটা চেষ্টা থাকবে। খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফ ও জেএসএস এর মধ্যে গোলাগুলিতে 4 জন নিহত হয়েছেন। শুক্রবার রাতে ইউপিডিএফ এর সশস্ত্র গ্রুপ এবং জেএসএস সদস্যরা দীঘিনালার জোড়া সিন্ধু কারবারিপাড়া এলাকায় মুখোমুখি হন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে অন্তত 4 জন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন বেশ কয়েকজন। পুলিশ বলছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সন্ধ্যার সময় আরও থাকছে। অবশেষে চূড়ান্ত হলো এশিয়া কাপ শুরুর তারিখ। টুর্নামেন্ট শুরু 9 সেপ্টেম্বর। খেলা হবে সংযুক্ত আরব আমিরাতে, জানালেন এসএসসি সভাপতি মহসিন নাকভি। দেশের ব্যাংকিং খাত উদ্ধারে প্রয়োজনে 18 থেকে 35 বিলিয়ন ডলার। আইএমএফ ও বিশ্বব্যাংকের বরাত দিয়ে কথা জানান অর্থ উপদেষ্টা। বলেন, বাংলাদেশের মতো এত বড় আর্থিক বিপর্যয় পৃথিবীর আর কোনো দেশই হয়নি। 20,000 কোটি টাকা আউটস্ট্যান্ডিং, 16,000 কোটি টাকা নাই। আইএমএফ বলছে 18 বিলিয়ন, আবার ওদের বলে 35 বিলিয়ন লাগবে তোমাদের ব্যাংক উদ্ধার করতে। আমি তখন হিসেবে বললাম, 35 বিলিয়ন তুমি কোথায় পাবে? রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া উন্নয়ন সম্ভব না। কিছু রিফর্ম করতে চেষ্টা করছি এবং রিফর্মের ব্যাপার অনেক আছে যে অনেক কিছু করে ফেলবো, 10-11 সম্ভব না। আমি সাধারণত বলি একটা পদচিহ্ন পেতে দেখে যাবো যে লোকটা ফলো করতে পারে, কিন্তু লং টার্ম মিড টার্ম সংস্কার দৃষ্টান্ত এটা করা যাবে না। দিনের পর দিন অনাহারে ভুগছেন গাজার 1/3 মানুষ। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সংস্থা। এই অবস্থায় চলমান যুদ্ধ ও দুর্ভিক্ষের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। শুক্রবার লন্ডনের ডাউনিং স্ট্রিটে আন্দোলনে নামেন ফিলিস্তিনি সমর্থকরা। একই দিন জনসমুদ্রে পরিণত হয় ইয়েমেনের সানাও। গাজা ধ্বংস ও ফিলিস্তিনিদের পবিত্রতা লঙ্ঘন কোনোভাবেই সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি চাইছে না বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। হামাস নির্মূলের মাধ্যমে দ্রুত যুদ্ধ শেষ করার আহ্বান তার। খেলার খবর। অবশেষে এশিয়া কাপ শুরুর তারিখ ঘোষণা করল এসিসি। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের আসর। 9 সেপ্টেম্বর মাঠে গড়াবে টুর্নামেন্ট, ফাইনাল হবে 28 সেপ্টেম্বর। সামাজিক মাধ্যম এক্সে কথা জানিয়েছে এসিসি সভাপতি মহসিন নাকভি।
তারিখ ঘোষণা করলেও পূর্ণাঙ্গ সূচি এখনও দেয়নি এসএসসি। তবে ভারত পাকিস্তানের একই গ্রুপে থাকার প্রবল সম্ভাবনা আছে। আগামী 9 সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। ফাইনাল হবে একই মাসের শেষ রোববার 28 তারিখ। আরব আমিরাতের 2 শহর দুবাই ও আবুধাবিতে হবে খেলা। টুর্নামেন্টের ফরম্যাটও চূড়ান্ত। এবারই প্রথম এশিয়া কাপে খেলবে 8 দল। 2 গ্রুপ থেকে সেরা 2 দল যাবে সুপার 4-এ, আর সেখান থেকে শীর্ষ 2 দল খেলবে ফাইনাল। এবারই সর্বাধিক 19টি ম্যাচ হবে এশিয়া কাপ ইতিহাসে। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়ের।